আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। আজকে ব্যাংক সমন্বয় বিবরণী তৃতীয় ক্লাস। এর আগে দুইটা ক্লাস হয়েছে, ওই দুইটা ক্লাসে আমরা তোমাদেরকে বেসিক নিয়মগুলো পড়ানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে পড়লে আসলে এখানে মানে সর্বোচ্চ ভালো করা সম্ভব, ওই বিষয়গুলো ধরে ধরে শেখানোর চেষ্টা করছি। আজকে আমরা হচ্ছে কিছু প্র্যাকটিস করব, এমসিকিউ এবং ভোরের কিছু কোশ্চেন আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই একটু দ্রুত যুক্ত হই এবং যার যার জায়গা থেকে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে এবং লাইভটা শেয়ার করে দিই। যারা যুক্ত হবে সবাই একটু লাইভটা শেয়ার করে দিও এবং হচ্ছে কমেন্টে তোমাদের পরিচিত জনদেরকে কিন্তু মেনশন করতে পারো। লাস্ট দুইটা ক্লাস করছো কিনা যারা যুক্ত হচ্ছ, যারা ক্লাস করার জন্য যুক্ত হচ্ছ, লাস্ট দুইটা ক্লাস কিন্তু সবার করা প্রয়োজন। হ্যাঁ, কারণ লাস্ট ক্লাসগুলো যদি তুমি না করো তাহলে কিন্তু এটার বেসিক জিনিসগুলো কিন্তু না জানলে তোমার মুখস্থ বিদ্যা দিকে চালাইতে হবে। তো যদি এটা ভালো করে শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ধারাবাহিক যে 3 নাম্বার ক্লাস, তার আগে যে দুইটা ক্লাস হয়েছে অবশ্যই এই দুইটা ক্লাসে তোমাকে করে ফেলতে হবে। আমরা আজকে এটার উপর আমরা অলরেডি যেহেতু অনেক কিছু পড়ে ফেলছি, আমরা এখানে কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে সৃজনশীল, লাস্ট ক্লাসও একটা সৃজনশীল প্র্যাকটিস করাইছি উভয়ের পদ্ধতির। তো উভয়ের পদ্ধতি পারলে বলছে যে তুমি যদি উভয়ের পদ্ধতি পারো তাহলে কিন্তু তুমি আসলে কি পাইরা যাবা, তুমি আসলে এককজের পদ্ধতিও পেরে যাবে, তোমার জন্য সহজ হবে আর কি। তো এই ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা অনেক কিছু শিখছি। তো আমরা আজকে তার থেকে কিছু এমসিকিউ দেখার চেষ্টা করব। হ্যাঁ, তার থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তার সাথে সাথে আমরা হচ্ছে অবশ্যই সিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? তো যারা যুক্ত হচ্ছে সবাইকে অনুরোধ করবো ক্লাসে শেষ পর্যন্ত থাকো। আমরা হচ্ছে ক্লাসটাকে একটু শেয়ার করে দিই সবাই, যাতে করে সর্বোচ্চ স্টুডেন্ট মানে হচ্ছে আমাদের এই ক্লাসটাতে যুক্ত হতে পারে বা ক্লাসটা করে। সবাইকে অনুরোধ করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য, একটু শেয়ার করে দিই সবাই। আচ্ছা, তো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এনএসএফ। আমি ধরো 8 থেকে 10টা এমসিকিউ প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এখান থেকে অবশ্যই এমসিকিউ তোমার কমন থাকবে। খাতার মধ্যে যারা খাতা কলম নিয়ে বসছো তারা অবশ্যই এমসিকিউ গুলো উঠাই রাখবা। আমি মনে করি যে একেবারে হুবহু এই এমসিকিউ গুলো আসলে পরীক্ষায় কমন আসার মতো যেগুলো আসবে আমি একবারে সেগুলাই করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা একটু দেখি এই প্রশ্নটা। আমি একেবারে এটা মোটামুটি নিশ্চয়তা দিতে পারি যে এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা 100%। বাকিটা আল্লাহ জানে। আমার মনে হয় যে যদি এখান থেকে এমসিকিউ প্রশ্ন দেয়, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তোমার কোনো প্রশ্ন আসলো পরীক্ষায়, তাহলে এই টাইপের এমসিকিউ গুলো একটু বেশি আসার সম্ভাবনা। হ্যাঁ, তা আমরা একটু দেখি, সবার কাছ থেকে জানার চেষ্টা করবো, সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো এটার পূর্ণরূপ এখানে আছে নাকি নাই। না থাকলে তো এখানে তো অবশ্যই একটা পূর্ণরূপ তো আছে, তাই না? ও
আমরা একটু দেখি কে এটা সঠিক উত্তর করতে পারে। আমরা একটু সবার কাছ থেকে এটার উত্তরটা চাইবো। আর সবাইকে একটু অনুরোধ করবো লাইভটা একটু সবাই শেয়ার করে দাও। লাইভটা একটু শেয়ার করে দিলে সবাই কিন্তু আমাদের সাথে আসলে ক্লাসটাতে যুক্ত হতে পারবে, এবং যত বেশি স্টুডেন্ট হবে ক্লাসটা কিন্তু আমরা তত বেশি এনজয় করব। সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও। কি হবে উত্তর, কি হবে? আমি একটু সবার কাছ থেকে সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য প্লিজ। এনএসএফ চেকের পূর্ণরূপ কি হবে? আমরা কি কেউ বলতে পারবো না? আমরা কি কেউ বলতে পারবো না এটার পূর্ণরূপ কি? আমরা কিন্তু এর আগে কিন্তু 2টা ক্লাস করাইছি, ওই 2টা ক্লাসে কিন্তু আমরা এইগুলোর বিস্তারিত পড়াইছি। তো সুতরাং না পারার কিছুই না। এনএসএফ চেকের পূর্ণরূপ কি? নো সাফিসিয়েন্ট ফান্ড, নাকি নন সাফিসিয়েন্ট ফান্ড, নাকি নট সাফিসিয়েন্ট ফান্ড, নাকি সবগুলোর? হ্যাঁ, কোনটা সঠিক উত্তর হবে? এনিওয়ান, আমরা উত্তর করতে পারি, ভুল হোক সঠিক হোক এটা কোনো বিষয় না। তবে যেটা বললাম যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাহলে আমাদের এই বিষয়গুলো কিন্তু জানা জরুরি, বা আমাদের উত্তর করার চেষ্টা করতে হবে, আমাদের ভাবতে হবে। যাই হোক, আনসার করতেছি না তার মানে হয়তো আমরা পারি না, কিন্তু লাস্ট 2টা ক্লাসে কিন্তু আমরা অনেকেই পাইছিলাম, তাহলে পারা উচিত ছিল, তাই না? এটার আনসারটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এটা নট সাফিসিয়েন্টের পাশাপাশি আমরা ব্যবহার করতে পারি নন সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ডের পাশাপাশি কি ব্যবহার করা যাবে? নন সাফিসিয়েন্ট ফান্ড ব্যবহার করা যাবে। এখানে একজন উত্তর করছো মোহাম্মদ হামিদ, এখানে ফান্ড আছে, হ্যাঁ এটা ফান্ড না, এটা হবে ফান্ড, এজন্য এটা আনসার হবে না। নিচেরটা হবে নট সাফিসিয়েন্ট ফান্ড অথবা নো সাফিসিয়েন্ট ফান্ড। এটা বাংলা কি? এটা বাংলা হচ্ছে অপর্যাপ্ত অপর্যাপ্ত তহবিল, অপর্যাপ্ত তহবিল চেক। হ্যাঁ, এটা বাংলা কি? এটা বাংলা হচ্ছে অপর্যাপ্ত তহবিল চেক। আচ্ছা, তৌফিক বলছো বি হবে। মোহাম্মদ আলী, এই যে আবারও একই ভুল করতেছো তোমরা, পুরো প্রশ্ন পড়ো নাই। তারপরে আরেকটা নাম হচ্ছে প্রত্যাখ্যান চেক। কি নাম বলো তো? প্রত্যাখ্যান চেক। এটা আরেকটা নাম কি? প্রত্যাখ্যান চেক। হ্যাঁ, এটা অপর্যাপ্ত তহবিল চেক, এটা আরেক নাম হচ্ছে প্রত্যাখ্যান চেক। ঠিক আছে? তো এই অপর্যাপ্ত তহবিল চেক বা অনুপস্থিত মানে প্রত্যাখ্যান চেক অথবা এনএসএফ চেক, হ্যাঁ, অথবা এনএসএফ চেক, এগুলা কিন্তু সবসময় কার বইতে যোগ বিয়োগ হয় আমরা জানি? নগদান বইতে বিয়োগ করতে হয়। কোন বইতে? নগদান বইতে। নগদান বইতে কি করতে হয়? বিয়োগ করতে হয়। দেখো আমি একটু বিস্তারিত বলে দিলাম। এনএসএফ চেক মানে প্রত্যাখ্যান চেক। তুমি ব্যাংকে চেক জমা দিছো, ব্যাংকে যখন চেক জমা দিছো তুমি তোমার নগদান বইতে যোগ করে ফেলছো, কিন্তু ব্যাংক যখন চেকের টাকা আদায় করতে গেল, গিয়ে দেখলো যার চেক তার অ্যাকাউন্টে টাকাই নাই, তখন ব্যাংক এটা কি দিবে? এটাকে রিটার্ন দিয়ে দিবে। যখন ব্যাংক রিটার্ন দিয়ে দিবে, তার মানে ব্যাংক কিন্তু যোগ করে নাই, বিয়োগ করে নাই, তুমি যোগ করছিলে, যেহেতু এখন তোমারই আবার কি করতে হবে? পুনরায় বিয়োগ করতে হবে। এগুলো প্রত্যেকটা আমরা পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা করছি। যদি এগুলোর ব্যাখ্যা তুমি জানতে চাও, তাহলে অবশ্যই প্রিভিয়াস 2টা ক্লাস তোমাকে করে নিতে হবে। অবশ্যই প্রিভিয়াস 2টা ক্লাস করে নিতে হবে। সবাইকে অনুরোধ করবো প্লিজ, সবাই একটা করে শেয়ার করে, অ্যাটলিস্ট একটা করে যদি শেয়ার করো, অনেক স্টুডেন্ট কিন্তু যুক্ত হবে। আমি কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণের উপর টানা 3 নাম্বার ক্লাস নিচ্ছি। 3 নাম্বার, এই 3 নাম্বার পর্যন্ত ক্লাস করলে এই টপিকটা যারা ভয় পাও, তাদের ভয় কিন্তু ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তাদের ভয় কিন্তু দূর হয়ে যাবে। সবাইকে অনুরোধ করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য, আর একটু রেসপন্স অবশ্যই করার চেষ্টা করবো। আমরা রেসপন্স করার চেষ্টা করবো। ক্লাস যদি রেসপন্স না থাকে তাহলে তো জমে না। সবাই একটু রেসপন্স করি আর লাইভটা একটু শেয়ার করে দেই। তোমরা বিভিন্ন গ্রুপে তো যুক্ত আছো, তাই না? তোমরা যদি এই ফ্রি ক্লাসগুলো চাও, শুধু ব্যাংক সমন্বয় বিবরণী না, আমরা এমসিকিউ উপর 5টা ক্লাস নিয়ে রাখছি। আমরা এমসিকিউ ক্লাসগুলো কন্টিনিউ করব, তোমাদের সেকেন্ড পেপার উপরে ক্লাস নিব। যদি তোমরা চাও এবং তোমাদের এসে এরকম অ্যাক্টিভ থাকতে হবে, একটু শেয়ার করো বা পরিচিত জনদেরকে একটু মেনশন করো, ক্লাসে যেন একটু উপস্থিতি বাড়ে, লাইভটা যেন বেশি জনের কাছে পৌঁছায়। এইটা একটু সবাই মিলে যদি এনশিওর করি, ইনশাআল্লাহ তোমাদের ভালোর জন্য যা যা করার প্রয়োজন সবকিছু কিন্তু আমি করতে রাজি আছি। সবাইকে অনুরোধ করবো একটু লাইভটা শেয়ার করি। আচ্ছা, তাহলে এই একটা এমসিকিউ গেল। তারপরে আসে হচ্ছে এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো আমি 10টা প্রশ্ন পড়াবো ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন আছে, তার মধ্যে এগুলো বেছে বেছে করে দিতেছে, এগুলো পরীক্ষা আসবে।
আমরা এই প্রশ্নটা একটু উত্তর করার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আমরা দেখি এইটার সঠিক উত্তর কে বলতে পারি। আমরা একটু সবাইকে অনুরোধ করবো, প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিই। সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করি, লাইভটা একটু শেয়ার করে, তাতে করে দেখা যাবে যে অনেকে হয়তো ক্লাসটাতে যুক্ত হতে পারবে। প্লিজ সবাই একটা করে শেয়ার করে, প্লিজ সবাই একটা করে শেয়ার করি। এটার অ্যান্সার কি হবে বলো? একটু যদি কমিউনিকেশন না করো, অ্যান্সার না করো, চুপচাপ থাকলে কিন্তু আসলে ক্লাস জমবে না। একটু কমিউনিকেট করার চেষ্টা করি, সবাই একটু অ্যান্সার করি কি হবে। এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর কি হবে? এমসিকিউ নাম্বার 2। আচ্ছা, নৌশিন বলছো বি হবে, আর রাফি ইসলাম বলছো বি হবে। আচ্ছা, এই যে জায়গাগুলা, এই যে জায়গাগুলা তোমাদের ভুল হবে না, এগুলাই কিন্তু আমি টাচ করতেছি, ঠিক আছে? এইগুলা অ্যাজ ইউজুয়াল সবাই ভুল করো, এইগুলাই আলোচনা করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এমসিকিউ আমরা 2 নাম্বার এমসিকিউ করতেছি, তাই তো? একটু দেখি। এটা বলছো রাফি বলছো, আর হচ্ছে নৌশিন বলছো বি হবে। একটা জিনিস একটু খেয়াল করতে হবে, আমরা প্রথম ক্লাসগুলোতে এটা আলোচনা করছি, খেয়াল করো কি বলতেছি একটু দেখো। ব্যাংক বিবরণী, একটু এটা আমরা একবারে প্রথম ক্লাসে লেকচার 1 আলোচনা করছি। ব্যাংক সমন্বয় বিবরণীর আজকে 3 নাম্বার লেকচার। তার প্রথম লেকচারে আমরা আলোচনা করছি এটা, যে ব্যাংক বিবরণী প্রস্তুত করা হচ্ছে ব্যাংক। ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে? ব্যাংক বিবরণী প্রস্তুত করা হচ্ছে ব্যাংক। আমি এটা তোমাদেরকে প্রথম ক্লাসে বলছি, ব্যাংক বিবরণী প্রস্তুত করা হচ্ছে ব্যাংক। কিন্তু প্রশ্নটা যদি এরকম হইতো যে ব্যাংক বিবরণী না হয়ে প্রশ্নটা যদি এরকম হইতো ব্যাংক সমন্বয়, হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? ভালো করে খেয়াল করো যারা ভুল উত্তর দিছো। হ্যাঁ, আমি সঠিক উত্তর দিছো। যারা ভুল উত্তর দিছো খেয়াল করো, যদি ব্যাংক বিবরণী কথাটা উল্লেখ থাকে তাহলে ব্যাংক, আর যদি ব্যাংক সমন্বয় কথাটা উল্লেখ থাকে তাহলে অ্যান্সার হবে আমানতকারী। দেখো এই জিনিসগুলো চোখের দেখায় ভুল হয়ে যাবে, চোখের দেখায় ভুল হয়ে যাবে, চোখের দেখায় ভুল হয়ে যাবে, দেখেছে? এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, 100% ইনশাআল্লাহ। এগুলা থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবা, এগুলা থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবা। দেখো খেয়াল করো, ব্যাংক বিবরণী প্রস্তুত করা হচ্ছে ব্যাংক, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হচ্ছে আমানতকারী। ব্যাংক বিবরণী প্রস্তুত করা হচ্ছে ব্যাংক, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হচ্ছে আমানতকারী। খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কথা কি ক্লিয়ার? তাহলে এমসিকিউ 3টা পড়লাম আমরা, এনএসএফ চেক পড়লাম, তারপরে আমরা পড়লাম হচ্ছে কি, আমরা বললাম হচ্ছে ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, আমরা বললাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে। আশা করি এই 3টা প্রশ্ন তোমাদের ক্লিয়ার, এই 3টা প্রশ্ন তোমাদের ক্লিয়ার। আসো নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় দেশ নীতি অনুযায়ী। হ্যাঁ, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুযায়ী, হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। ক, আমরা কথা বললাম ধর হচ্ছে হিসাবকাল, কত দিলাম হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা, কত দিলাম হচ্ছে পূর্ণ প্রকাশ, কত দিলাম হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলো কোনটা সঠিক উত্তর হবে, কোনটা সঠিক উত্তর হবে বলো। আর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় ড্যাশ নীতি অনুযায়ী, হিসাবকাল ধারণা অনুযায়ী, নাকি চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, নাকি পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী, নাকি ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী? কোনটা অনুযায়ী সঠিক উত্তর হবে বলো, কোনটা অনুযায়ী সঠিক উত্তর হবে? ব্যাংক সমন্বয় বিবরণী আমরা হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুযায়ী প্রস্তুত করে থাকি? দেখি সবাই একটু আনসার করার চেষ্টা করি, সবাই একটু আনসার করার চেষ্টা করি। কি হবে একটু দ্রুত আনসার করার চেষ্টা করব।
আর যারা স্টিল লাইভটা শেয়ার করো নাই, যারা এখনো লাইভটা শেয়ার করে নাই, সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দাও। তোমাদের পার্টিসিপেশন অনুযায়ী কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। আর আমাদের প্রতিদিন কিন্তু আমাদের পেজে ক্লাস হচ্ছে, প্লাস ক্লাসগুলো খেয়াল করো। আচ্ছা, মোহাম্মদ রাফি বলছো ক হবে হিসাব কাল। আচ্ছা একটু দেখি আর বাকিরা কি বলে। তোমরা যদি শেয়ার না করো তাহলে ক্লাসটা হয়তো বা বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। যেহেতু ক্লাস উপস্থিতি কম, তাহলে হয়তো বা ক্লাসটা আমরা খুব বেশি সময় কন্টিনিউ করতে পারবো না। আচ্ছা, মোহাম্মদ হামিদ বলছো গ হবে। আর কেউ? আর কি হবে? আর কেউ কি বলতে পারবো না? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় কি অনুযায়ী? পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী। সবাই অ্যান্সার করার চেষ্টা করি। প্রত্যেকটা এমসিকিউ একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এমসিকিউ। এবং খাতার মধ্যে উঠায় রাখো এমসিকিউ গুলা। ওকে, কোশ্চেন নাম্বার 4 গেল। আমরা আজকে চাইছিলাম আমরা হচ্ছে কি করব, আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। তোমরা আমরা 4টা এমসিকিউ অলরেডি করে ফেললাম। আমরা আর 2-3টা এমসিকিউ করে আমরা সৃজনশীল প্র্যাকটিসে চলে যাব। আমরা এর মধ্যে দেখি আর কেউ যুক্ত হয় কিনা আমাদের সাথে। তো এইটা আসলে সহজ একটা এমসিকিউ ছিল। এখন আসো এই সিএম আর ডিএম এই দুইটার পূর্ণরূপ পরীক্ষা আসে। হ্যাঁ, পূর্ণরূপ, এই দুইটার পূর্ণরূপ পরীক্ষা আসে সিএম আর ডিএম। খেয়াল করো, একটু দেখি কেউ এটা আনসার করতে পারে কিনা। সিএম আর ডিএম এর পূর্ণরূপ কি? সিএম আর ডিএম এর পূর্ণরূপ কি কেউ কি বলতে পারবো কিনা? সিএম আর ডিএম এর পূর্ণরূপ কি? ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে সম্পৃক্ত। ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে সম্পৃক্ত সিএম আর ডিএম এর পূর্ণরূপ কেউ কি বলতে পারবো? সিএম আর ডিএম এর পূর্ণরূপ কি বলো? চেষ্টা করি সবাই, এগুলো গত ক্লাসে আলোচনা করা হয়েছে। একটু চেষ্টা করি সবাই, পূর্ণরূপটা কি কেউ লিখতে পারবো? সিএম আর ডিএম এর পূর্ণরূপ কি হবে? ওকে, একটা জিনিস একটু খেয়াল করি, এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিএম আর ডিএম, এখান থেকে এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে। সিএম আমরা এটাকে বলতেছি সি আর ই ডি আই টি, ক্রেডিট, আর ডিতে হচ্ছে ডেবিট। ক্রেডিট আর হচ্ছে ডেবিট। আর এখানে কমন একটা শব্দ আছে এম। এই এমতে হচ্ছে মেমোরান্ডাম। এমতে কি? এমতে হচ্ছে মেমোরান্ডাম। মেমোরান, ডি ইউ এম। হ্যাঁ, ডি ইউ এম, মেমোরান্ডাম। ঠিক আছে, মেমো এটাকে বলা হচ্ছে ক্রেডিট মেমো, এটাকে বলা হচ্ছে ক্রেডিট মেমো। আর এটাকে বলা হচ্ছে ডেবিট মেমো। এটাকে কি বলে? ডেবিট মেমো বলে। এটাকে বলে ডেবিট মেমো। ক্রেডিট মেমো আর হচ্ছে কি মেমো? ক্রেডিট মেমো, ডেবিট মেমো। ক্রেডিট মেমো আর হচ্ছে ডেবিট মেমো। তাহলে এই দুইটার পূর্ণরূপটা আমরা একটু জানার চেষ্টা করব। এই দুইটার পূর্ণরূপ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। সিএম এর পূর্ণরূপ হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম, ডিএম এর পূর্ণরূপ হচ্ছে ডেবিট মেমোরান্ডাম। সংক্ষেপে যদি আমরা বলি ক্রেডিট মেমো, এই যে এমইএমও এই পর্যন্ত, এমইএমও। আর যদি বাংলা বলি তাহলে ক্রেডিট মেমো আর হচ্ছে ডেবিট মেমো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ক্রেডিট মেমো আর ডেবিট মেমো কি, এগুলো কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করছি আমরা লাস্ট ক্লাসে, অর্থাৎ এর আগে তো 2টা ক্লাস হয়েছে। তো এই ক্রেডিট মেমো আর ডেবিট মেমো বলতে বোঝায়
যে সকল লেনদেনগুলো প্রথমে যোগ বিয়োগ করে হচ্ছে ব্যাংক, কে যোগ বিয়োগ করে? ব্যাংক। তারপরে কে করে? আমানতকারী। অর্থাৎ এই এন্ট্রি গুলো যোগ বিয়োগ করবে হচ্ছে কে? আমানতকারী। কে করবে? আমানতকারী যোগ বিয়োগ করবে। কারণ কি? প্রথমে এটা কে যোগ বিয়োগ করে ফেলছে এন্ট্রি গুলো? ব্যাংক। ব্যাংক অলরেডি ক্রেডিট মেমোরেন্ডাম আর ডেবিট মেমোরেন্ডাম যে এন্ট্রি গুলো আছে এগুলো যোগ বিয়োগ করে ফেলছে। তাহলে বাকি আছে কে? আমানতকারী। এজন্য আমানতকারীর বইতে এগুলো যোগ বিয়োগ হবে। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম আর ডেবিট মেমোরেন্ডাম কোন এন্ট্রি গুলো? যে এন্ট্রি গুলো প্রথমে কে যোগ করছে বা বিয়োগ করছে? ব্যাংক। এখন যে এন্ট্রি গুলো দ্বারা ব্যাংক আমানতকারীর অ্যাকাউন্টে টাকা বাড়াইছে ওগুলো হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। যে এন্ট্রি গুলো দ্বারা আমানতকারীর অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাইছে এগুলো ক্রেডিট মেমোরেন্ডাম। যে এন্ট্রি গুলো দ্বারা আমানতকারীর অ্যাকাউন্টে টাকা হ্রাস পাইছে এগুলো বলে আমরা ডেবিট মেমোরেন্ডাম। এগুলো কি বলি? ডেবিট মেমোরেন্ডাম। ভালো করে খেয়াল করো, এই যে ক্লাস বারবার একই জিনিস পড়াচ্ছি, লাস্ট 3টা ক্লাস ধরেই কিন্তু ডেবিট আর ক্রেডিট মেমোরেন্ডামের আলোচনা আসতেছে। সো ধারাবাহিকভাবে যে এই 3টা ক্লাস করবে ইনশাআল্লাহ, এই টপিক আসলে খুব বেশি ঝামেলা থাকবে বলে আমার বিশ্বাস হয় না। তাহলে আমরা এখান থেকে আবার ডেবিট বা ক্রেডিট মেমোরেন্ডাম সম্পর্কে একটু জেনে নিলাম। আচ্ছা, এখন তাহলে এটি কার বইতে যোগ বিয়োগ হচ্ছে? আমানতকারীর বইতে। ক্রেডিট মেমোরেন্ডাম আমানতকারীর বইতে যোগ, ডেবিট মেমোরেন্ডাম আমানতকারীর বইতে বিয়োগ। আসলে এই টাইপের এমসিকিউ গুলো কিভাবে আসে? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্লাস এমসিকিউ তে কিভাবে আসে? দেখো, দেনাদার কর্তৃক, দেখো কিভাবে আসে খেয়াল করো। দেনাদার কর্তৃক সরাসরি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ধর হচ্ছে 20,000 টাকা। কোনটিতে সমন্বয় হবে? সমন্বয় হবে। কোনটিতে সমন্বয় হবে? লাইক কথা দিলাম হচ্ছে নগদান বইতে এইটা আসে, এইটা বেরেন্টিগুলো এই ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম দিয়ে আসে। নগদান বইতে যোগ অথবা খ নগদান বইতে বিয়োগ, অথবা নগদান বইতে বিয়োগ। আমরা গ নম্বরে দিলাম ব্যাংক, বা ব্যাংক না দিয়ে আমরা এখানে একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে পাস বইতে। হ্যাঁ, ব্যাংক মানে তো পাস বই, তাই না? পাস বইতে যোগ আমরা ব্যবহার করতে পারি পাস বইতে বিয়োগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের অ্যান্সার গুলো বেশি আসে এডমিশন টেস্টে। এগুলো বেশি আসে কোথায়? এডমিশন টেস্টে এই টাইপের অ্যান্সার গুলো বেশি আসে। দেখে এটা সঠিক উত্তর কে করতে পারো? দেনাদার এন্ট্রিটা কি? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, এইটা কার বইতে যোগ বিয়োগ হবে? দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। আমি একটু আগে বলছি যে সকল এন্ট্রিগুলো প্রথমে যোগ বিয়োগ করে হচ্ছে ব্যাংক, সেগুলো হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম কিংবা ক্রেডিট মেমোরেন্ডাম। সেগুলো কি? ডেবিট মেমোরেন্ডাম কিংবা ক্রেডিট মেমোরেন্ডাম। আর ডেবিট মেমোরেন্ডাম কিংবা ক্রেডিট মেমোরেন্ডাম যেহেতু ব্যাংক আগে সমন্বয় করে ফেলে, তাহলে এখন সমন্বয় করার কাজটা কার? এখন সমন্বয় করবে হচ্ছে কে? আমানতকারী। কোথায় সমন্বয় করবে? নগদান বইতে করবে। কোথায়? নগদান বইতে করবে। এখন তাহলে একটা জিনিস খেয়াল করো, দেনাদার সরাসরি কোথায় জমা দিছে? দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে। তাহলে দেনাদার যে সরাসরি ব্যাংকে জমা দিছে, তাহলে এই টাকাটা ব্যাংক তোমার অ্যাকাউন্টে কি করবে? টাকাটা ব্যাংক কিন্তু তোমার অ্যাকাউন্টে যোগ করে দিবে। টাকাটা ব্যাংক তোমার অ্যাকাউন্টে কি করে দিবে? টাকাটা ব্যাংক তোমার অ্যাকাউন্টে যোগ করে দিবে। টাকাটা ব্যাংক তোমার অ্যাকাউন্টে যোগ করে দিবে, তাই তো? তো টাকাটা ব্যাংক তোমার অ্যাকাউন্টে যোগ করে দিলে তোমার অ্যাকাউন্টে টাকা বাইরে যাবে। তাহলে এবার বাড়ানোর কাজটা কার? এবার বাড়ানোর কাজটা কিন্তু তোমার। এবার বাড়ানোর কাজটা কার? তোমার। তার মানে ব্যাংক যদি যোগ করে তোমারও যোগ করতে হবে, ব্যাংক যদি বিয়োগ করে তোমারও বিয়োগ করতে হবে। তাহলে এখন এই যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, আমি আবার বলতেছি এটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। এটা কি মেমোরেন্ডাম? ক্রেডিট মেমোরেন্ডাম। কারণ কি? কারণ অলরেডি ব্যাংকে টাকা জমা হয়ে গেছে এবং ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করে ফেলছে। তাহলে ব্যাংক আর কিছুই করবে না। ব্যাংক আর কি করবে না? কোনো যোগ বিয়োগের দিকে যাবে না। আবারও বলতেছি, যারা অলরেডি গ উত্তর করছো, ভুল উত্তর করছো। এখানে ব্যাংক কোনো কাজ করবে না। ব্যাংক কেন কোনো কাজ করবে না? কারণ অলরেডি তো ব্যাংকই প্রথমে এই কাজটা করে, এরপরে বাকি কাজটা করে কে? আমানতকারী। তাহলে এখানে শেষের যে দুইটা অপশন আছে, পাস বইতে যোগ বা পাস বইতে বিয়োগ, এই দুটো অপশন বাদ হয়ে যাবে। এই দুটো অপশন কি হয়ে যাবে? এই দুটো অপশন বাদ হয়ে যাবে। কারণ এগুলা কে করছে? ব্যাংক। তাহলে ব্যাংকের কাজ তো আর বাকি নাই, তাহলে ব্যাংকের কাজ বাদ। এখন বাকি কাজটা কার? আমানতকারীর। এখন প্রশ্ন হচ্ছে আমানতকারী কি যোগ করবে নাকি বিয়োগ করবে? দেখো খেয়াল করে, দেনাদার যখন সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে তখন ব্যাংক কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করছে। তাহলে এই ব্যাংক সমন্বয় বিভিন্ন হচ্ছে অনেকটা দাঁড়িপাল্লার মতো। ব্যাংক যা করে তোমারও তাই করতে হবে। ব্যাংক যেহেতু যোগ করছে তাহলে অবশ্যই তোমাকেও যোগ করতে হবে।
তাইলে আনসারটা কি হবে? নগদান বইতে যোগ। উত্তরটা কি হবে? উত্তরটা হবে নগদান বইতে যোগ। আমি কি বুঝাইতে পারছি কিনা? একটু ক্লিয়ার হও, বুঝছো কিনা? আচ্ছা, এবার আসে হচ্ছে পরের প্রশ্ন। যদি একটু খেয়াল করো যারা অলরেডি ক্লাসে ছিল, দেখো আমি আরেকটা এন্ট্রি দেই। দেখো খেয়াল করো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা। তাহলে এবার সঠিক উত্তর কি হবে বল? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা। এবার এটার সঠিক উত্তর কি হবে? অর্থাৎ এই এন্ট্রিটা কোন বই থেকে যোগ বিয়োগ হবে? নগদান বইতে যোগ বিয়োগ হবে নাকি ব্যাংকের বইতে যোগ বিয়োগ হবে? খুবই সহজ, খেয়াল করো। সজীব আছো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, প্রথমেই তোমাকে বুঝতে হবে এই কাজটা কে আগে করে, যে করে ফেলছে তার আর কাজ নাই, তাহলে তোমার সহজ হবে কাজটা করা। দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ অর্থাৎ ব্যাংক যে তোমাকে ব্যাংকিং সার্ভিস প্রদান করছে তার জন্য ব্যাংক তোমার থেকে কিছু টাকা কাটছে। তাহলে কাইটা সে তোমাকে জানাইছে স্যার আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা কাইটা ফেলা হয়েছে। তাহলে ব্যাংক তোমার অ্যাকাউন্টে থাকা টাকা অলরেডি কমাই ফেলছে, তাহলে ব্যাংকের আর কমানোর কোনো সুযোগ নাই, তাহলে ব্যাংকের কাজ ডিসমিস। তাহলে এখানে এই যে ব্যাংকের আর কোনো কাজ নাই। তাহলে ব্যাংক কি করছে দেখো তো, এই যে চার্জ করছে, চার্জ করলে কি তোমার অ্যাকাউন্টে টাকা কমবে না বাড়বে? অবশ্যই কমবে। ব্যাংক অবশ্যই তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমাই ফেলছে, তাহলে তোমারও টাকা কি করতে হবে? কমাইতে হবে। তাহলে অ্যানসার হবে কি? খ। অ্যানসার হবে কি? খ। আর যেহেতু টাকা কমে গেছে, টাকা যেহেতু কমে গেছে তোমার অ্যাকাউন্টে, তাহলে এটাকে আমরা কি মেমোর নাম বলবো? এটাকে আমরা বলবো ডেবিট মেমো। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডেবিট মেমো। এটাকে কি বলবো আমরা? ডেবিট মেমো। আবারও বলতেছি, টাকা কমলে ডেবিট মেমো, টাকা কমলে ডেবিট মেমো, আর টাকা বাড়লে হচ্ছে ক্রেডিট মেমো। টাকা কমলে ডেবিট, টাকা বাড়লে ক্রেডিট, টাকা কমলে ডেবিট, টাকা বাড়লে ক্রেডিট। কথা কি বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার? এবার হ্যাঁ, এবার যারা উত্তর করছে হামিদ, রাকিব, রাফি, সবারটা ঠিক আছে। একটু যদি তোমরা শেয়ার টেয়ার না করো তাহলে আসলে ক্লাস কন্টিনিউ করা একটু টাফ হয়ে যাবে। সবাই একটু যার যার পরিচিত জন আছে তাদেরকে একটু কমেন্টে মেনশন করি, যাতে করে সবাই মিলে আসলে ক্লাসটা করতে পারে, সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ। এগুলা বেসিক ক্লিয়ার না হইলে, ব্যাংক সমনের বিভিন্ন এমন একটা জিনিস আমরা বইয়ে আসলে এটা পড়ি না, কিন্তু এটা আসলে অতটা কঠিনও না। যদি তোমার বেসিকটা কি থাকে, বেসিকের অবস্থা যদি ভালো থাকে, তাহলে এগুলো আসলে কঠিন হওয়া মানে কঠিন কিছুই না। বেসিক ক্লিয়ার থাকলে এগুলো তোমার কাছে ভালোই লাগবে। ওকে, তাহলে এই হচ্ছে ডেবিট মেমো আর ক্রেডিট মেমো, এগুলো তোমাকে চিনতে হবে। আচ্ছা, আর অলরেডি আমি কিন্তু তোমাদেরকে একটা চার্ট পড়াইছিলাম যে উভয়জের, হ্যাঁ, উভয়জের পদ্ধতিতে আমরা তোমাদেরকে একটা চার্ট অলরেডি পড়াইছি। আচ্ছা, উভয়জের পদ্ধতির একটা চার্ট তোমাদেরকে, সংক্ষেপে একটা চার্ট তোমাদেরকে দেখাইছিলাম। চার্টটা কি ছিল? চার্টটা ছিল এই যে নগদান বইয়ের যে ব্যালেন্স থাকবে, নগদান বইয়ের যে ব্যালেন্স থাকবে, এই নগদান বইয়ের ব্যালেন্সের সাথে যোগ হবে হচ্ছে সিএম অর্থাৎ ক্রেডিট মেমো গুলো যোগ করবা, বিয়োগ করবা হচ্ছে ডিএম ডেবিট মেমো গুলো বিয়োগ করবা, বাদ দিবে হচ্ছে এনএসএফ চেক। ব্যাস শেষ। নগদান বইতে এই তিন ধরনের এন্ট্রি যোগ বিয়োগ হবে, ব্যাস শেষ। এরপরে ব্যাংকের বই, তাই তো, ব্যাংক বই আমরা যেটাকে বলি হচ্ছে পাস বই, ব্যাংক বইটাকে আমরা বলি পাস বই। তাহলে এখানে যোগ বিয়োগ হবে কি? এখানে যোগ হবে হচ্ছে পরিবহনাধীন চেক যোগ হবে, হ্যাঁ, পরিবহনাধীন চেক যোগ হবে। বিয়োগ হবে কি?
বিয়োগ হবে হচ্ছে বকেয়া চেক, যেটা ইংলিশে বলে আউটস্ট্যান্ডিং চেক। কি বলা হয়? আউটস্ট্যান্ডিং চেক। দেখো এই কাজগুলো আগে ব্যাংক করে ফেলছে, এই জন্য বাকি আছে কাজ আমানতকারী, তাই সে নগদান বইতে করবে। আর এই দুইটা এন্ট্রির কাজ আগে আমানতকারী করে ফেলছে, তাহলে এখন বাকি আছে কার? ব্যাংকের, ব্যাংক করবে। তার মানে সোজা হিসাব, যার কাজ বাকি আছে সে কাজটা কমপ্লিট করবে, যার কাজটা বাকি আছে সেই কাজ কমপ্লিট করবে। যে একবার করে ফেলছে তার আর পুনরায় কাজ করার দরকার হবে না। যে কাজ করে ফেলছে সে আর নতুন করে কিছু করবে না, যার বাকি আছে সেই শুধু করবে। এই ছিল আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর মূল আলোচনা। এইটুকু বুঝতে পারলে মোটামুটি তোমার কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর তুমি সবকিছু আসলে করতে পারবা। আর তার জন্য কিন্তু আমাদের প্রথম দুইটা ক্লাস কিন্তু আসলে আমাদের মনোযোগ দিয়ে করা উচিত ছিল। যারা করছো নিশ্চয়ই তোমাদের জন্য ইজি হবে আমার কথাগুলো বুঝতে পারা। আচ্ছা, তাহলে আসলে এখান থেকে একটা এমসিকিউ যদি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা হচ্ছে, এবার যদি তোমাকে আমি বলি পরিবহনাধীন, দেখো আমি এমসিকিউ পড়াচ্ছি, তার ফাঁকে ফাঁকে কিন্তু প্রত্যেকটা এন্ট্রির আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি, কেন এটা এখানে যোগ হবে, কেন এটা ওখানে বিয়োগ হবে। পরিবহনাধীন চেক কোনটিতে, আমার বাবুটার আসলে শরীর ভালো না, ও আসলে এই কান্নাকাটি করার মধ্যে আছে, সমন্বয় হবে। কতে আমরা একটু খেয়াল করি কি আছে। এখানে যেটা বলতেছিলাম, তাহলে পরিবহনাধীন চেক নগদান বইতে যোগ খ নগদান বইতে বিয়োগ। দেখো আমি তোমাদেরকে শেখানোর জন্য মূলত ক্লাসগুলো ধারাবাহিকভাবে করাচ্ছি, মানে তাড়াহুড়ো না করে। 3টা ক্লাস অলরেডি করাইছি, আজকে সৃজনশীল প্র্যাকটিস করানোর কথা না করলেও সমস্যা নেই, আমাদের দরকার আরেকদিন করবো। নগদান বই, তারপর আসলে হচ্ছে পাস বইতে যোগ, আরেকটা বললাম হচ্ছে পাস বইতে বিয়োগ। আমি অলরেডি তোমাদেরকে একটা চার্ট লিখে দিয়েছিলাম, ওখানে এটার বিস্তারিত ছিল। দেখে এটার কে সঠিক উত্তর করতে পারো। এটার आंसर কি হবে? এটার आंसर কি হবে? আমরা ব্যাংক সমন্বয় বিবরণী লাস্ট 3টা ক্লাস আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব ইনশাআল্লাহ। এই লাস্ট 3টা ক্লাস আমাদের অ্যাকাউন্টিং আর ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, তোমরা ওখান থেকে দেখতে পারবে। কারণ ফেসবুক কিন্তু আসলে এই কি বলে এক মাসের বেশি ভিডিওগুলো আর রাখে না। তাহলে এখানে এইটা একটু যদি বিস্তারিত বলি, খেয়াল করো। পরিবহনাধীন চেক বলতে কাকে বোঝায়? এই পরিবহনাধীন চেকের আরেকটা নাম আছে ডিপোজিট ইন ট্রানজিট অথবা পথিমধ্যে জমা। এই চেকটার অর্থ হচ্ছে, এই ডেফিনিশন অনেক সময় পরীক্ষা আসে, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, একেবারে সংক্ষেপে লিখলাম। অর্থাৎ তুমি একটা চেকের টাকা আদায় করার জন্য ব্যাংকে জমা দিচ্ছ। সাপোজ ধরো মিস্টার রহিমের কাছে তুমি টাকা পাও, সে একটা চেক দিছে, এই চেকের টাকাটা আদায় করার জন্য ব্যাংকে জমা দিছো। তুমি যখন চেকটা ব্যাংকে জমা দিছো, তুমি ধরে নিছো, যেমন ধরো রহিম থেকে চেক পাও গেল, আমরা যাবে কি করি, ব্যাংক হিসাব ডেবিট করি না, আমরা মনে করতেছি টাকাটা আমরা পাইয়ে যাবো ব্যাংকের মাধ্যমে, তাই কি না? তো আমি যখন চেকটা ব্যাংকে জমা দিছি, এই যে জমা কিন্তু তাহলে ব্যাংকে জমা দেওয়ার কাজটা করছে আমি অবশ্যই করছি। তো ব্যাংকে যখন আমি চেক জমা দিছি, তখন আমি মানে আমানতকারী নগদান বইতে যোগ করে ফেলছে, নগদান বইতে কি করে ফেলছে, যোগ করে ফেলছে। তাহলে এখন বাকি কাজটা কার? এখন কাজটা হচ্ছে ব্যাংকের। তাইলে নগদান বইতে আর যোগ বিয়োগ হবে না, নগদান বইতে আর কি হবে না, যোগ বিয়োগ হবে না। তাহলে এবার যোগ বিয়োগের বাকি কাজটা কে করবে? যোগ বিয়োগের কাজটা করবে হচ্ছে ব্যাংক। তাহলে আমি যেহেতু যোগ করছি, দাঁড়িপাল্লার মতো বললাম, ব্যাংক বিবরণী হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী দাঁড়িপাল্লার মতো। তুমি যোগ করছো, ব্যাংকও যোগ করবে, ব্যাংক যোগ করছো, তুমিও যোগ করবে, ব্যাংক কমাইছে তুমিও কমাবে, এরকম আর কি। তাহলে যেহেতু আমি যোগ করছিলাম, তাহলে অবশ্যই ব্যাংকও কি করবে, যোগ করবে। आंसर কি হবে? পাস বইতে যোগ। ব্যাংক বিবরণী মানে হচ্ছে পাস বই, ব্যাংক বিবরণী মানে হচ্ছে কি, পাস বই, ব্যাংক বিবরণী মানে হচ্ছে পাস বই। আচ্ছা, এখানে যদি আমরা আরেকটা এন্ট্রি বলি,
দেখো কেউ যদি ধারাবাহিকভাবে এই 3টা ক্লাস করো ব্যাংক সমন্বয় বিবরণী, আমি বিশ্বাস করি তোমাদের এটা নিয়ে যে ভয় ভীতি আছে এটা একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি প্রথমবারের মতো ক্লাস করে থাকো অবশ্যই আমাদের পেজে একটু মানে ফলো লাইক দিয়ে অ্যাড হয়ে থাকো। আমাদের ক্লাসগুলো করে আমার প্রতিদিন পরীক্ষা হচ্ছে, পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করো, নিঃসন্দেহে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা এবার আসলে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে আমরা কি বলতেছিলাম, আরেকটা এন্ট্রি দিব তোমাকে, সেটা হচ্ছে অনুপস্থিত চেক। হ্যাঁ, অনুপস্থিত চেক কোনটিতে সমন্বয় হবে বলো? অনুপস্থিত চেক এটার অর্থ কি এবং এটা কোনটাতে সমন্বয় হবে? অনুপস্থিত চেক এটা কোথায় সমন্বয় হবে? আমরা শেষ করব এটা করে আজকের মতো, যেহেতু উপস্থিতি কম আছে আমরা ক্লাসটা কন্টিনিউ করব না খুব বেশি। এখানে খেয়াল করো অনুপস্থিত চেকের অর্থ কি, ডেফিনিশনটা খেয়াল করার চেষ্টা করো। পাওনাদার প্রত্যেকটা এন্ট্রির ব্যাখ্যা পড়াইছি লাস্ট ক্লাসগুলোতে, বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ খেয়াল করো তুমি পাওনাদারকে যে তোমার কাছে টাকা পায় তার একটা চেক দিছো, তা পাওনাদারকে যে তুমি চেক দিলা, পাওনাদারকে চেক দিছো কিসের জন্য? সে তোমার কাছ থেকে টাকা পায়। তাহলে এই পাওনাদারের চেকটা নিয়ে কোথায় যাবে? এই চেকটা নিয়ে ব্যাংকের কাছে যাবে। তো তুমি যখন পাওনাদারকে চেক দিছো তখন তো তুমি ব্যাংক হিসাব ক্রেডিট করে ফেলছো, তুমি কিন্তু সাথে সাথে তোমার যে নগদান বই আছে এই নগদান বইতে কিন্তু তুমি বিয়োগ করে ফেলছো। দেখো চেকটা ইস্যু করছে কে? চেকটা ইস্যু তুমি করছো, তো ইস্যু করে কিন্তু তুমি ব্যাংকের বই তোমার নগদান বইতে কিন্তু তুমি মাইনাস করে দিছো। তাহলে এখন মাইনাস করার বাকি আছে কে? ব্যাংক। যদি তুমি মাইনাস করছো ব্যাংকও মাইনাস করবে, তাই না? তাহলে ব্যাংক মাইনাস করবে। তাহলে খেয়াল করতে হবে, এইজন্য বলছি প্রত্যেকটা এন্ট্রি ব্যাখ্যা যদি বুঝি কে আগে করছে কার বাকি আছে, তাহলে আর কিছু প্রয়োজন নাই। তাহলে যেহেতু আমি অলরেডি বিয়োগ করে ফেলছি, যেহেতু পাওনাদারকে চেক দিছি, তাহলে অবশ্যই আমি নগদান বইতে মাইনাস করছি, তার মানে এবার ব্যাংকও মাইনাস করবে। তাহলে পাস বইতে কি হবে? বিয়োগ হবে। পাস বইতে কি হবে? বিয়োগ হবে। পাস বইতে কি হবে? বিয়োগ হবে। বোঝানো গেল কিনা আলোচনা? তাহলে আজকে আমরা যে কাজটা করলাম, লাস্ট 2টা ক্লাসের উপরে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করলাম, প্রায় 10 থেকে 15টা এমসিকিউ প্র্যাকটিস করছি। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এগুলা থেকেই তোমাদের এমসিকিউ গুলো তোমরা কমন পেয়ে যাবা। আর তাছাড়াও তোমাদের বইতে আছে। এখন আমি মনে করি আমি যে 3টা ক্লাস করাইলাম, এখন যদি তুমি এমসিকিউ করো, ম্যাথমেটিক্যাল এমসিকিউ ছাড়া, ম্যাথ হচ্ছে আমি যখন অঙ্ক করাবো, আমি আরো 2টা ক্লাস নেব ইনশাআল্লাহ, তাহলে তোমার ব্যাংক সমন্বয় বিবরণী পুরো শেষ হয়ে যাবে। এই 3টা ক্লাস আমরা আমাদের অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ওখানে সৃজনশীল প্র্যাকটিসও আছে, তোমরা দেখতে পাবা। যে কোনো টপিক্যাল ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, অ্যাকাউন্টিং লিখে সার্চ করলেই পাবা। তো সবাইকে অনুরোধ করবো আমাদের পেজে একটু অ্যাক্টিভ হও, পেজটাকে একটু শেয়ার করো, সবাইকে ইনভাইট করো। প্রত্যেকে কিন্তু তোমাদের পরিচিতজনদেরকে ইনভাইট করে দিতে পারো, তাহলে কিন্তু এই ক্লাসে কিন্তু অ্যাক্টিভিটিটা আরো বাড়ে। মানে লাইভে যত বেশি স্টুডেন্ট থাকবে পড়ানোর মোটিভেশনটা কিন্তু তত বেশি কাজ করে, এবং আরো অর্গানাইজড ওয়েতে আরো সুন্দর করে পড়ানোর একটা চেষ্টা অব্যাহত থাকবে। তো আমরা এইভাবে ক্লাসগুলো কন্টিনিউ করবো, যেহেতু তোমাদের 26 তারিখ পরীক্ষা। আমরা 26 তারিখের আগে এরকম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো যারা HSC 25 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু এগুলা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ব্যাংক সমন্বয় বিবরণী সহ আর্থিক বিবরণীর ক্লাস আমরা প্রচুর ক্লাস করাইছি, প্রায় 30টার উপরে ক্লাস আছে, এগুলো দেখতে পারো। আমরা আবার ক্লাস নিব, সমস্যা নেই। তো এইভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, এবং প্রতিদিন পরীক্ষা হচ্ছে আমাদের পেজে, প্রতিদিন। এবং এখন পর্যন্ত যে 15টা বা 16টা পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার লিঙ্ক আমরা একসাথে পোস্ট করছি। যদি তোমাদেরকে একটু দেখাই দেই, যারা জানো না তারা কিন্তু এই পরীক্ষাগুলোতে কি করতে পারো, পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারো। তো পরীক্ষাগুলো একবারে ফ্রি, তুমি পরীক্ষা দিয়েই সাথে সাথে জানতে পারবা তোমার উত্তর কি, মানে তোমার অ্যানসার আসলে তুমি পরীক্ষায় কত পাইছো। তো এইভাবে তুমি কিন্তু পরীক্ষাগুলো দিয়ে তোমাকে যাচাই বাছাই করতে পারো। আমাদের পেজে যারা যুক্ত নাই, অনুরোধ করবো পেজে একটু সবাই কানেক্ট হয়ে নিও। পেজে আমরা কিন্তু অলরেডি এই ব্যাপারগুলো আমরা খুব ভালোভাবে শেয়ার করার চেষ্টা করতেছি। এরকম 100+ পরীক্ষা তোমাদের জন্য নেওয়া হবে, এবং তোমাদের অবশ্যই এই পরীক্ষাগুলোর উপর কি দেওয়া হবে, এগুলোর উপর তোমাদেরকে সাজেশন প্রোভাইড করা হবে। এই যে দেখ, আমি জাস্ট একটু লিংকটা দেখাই দিই, যে আমরা সবগুলো পরীক্ষা লিংক একসাথে দিয়ে দিচ্ছি। এটা একটু দেখো, এখান থেকে যারা এখনো পরীক্ষা দাও নাই তারা চাইলে পরীক্ষাগুলো এখান থেকে দিতে পারবা। আমি একটু লিংকটা দেখাই দিই। একটু যদি নিচের দিকে যাও, তাহলে এই সবগুলো লিংক, এই যে দেখো কি লেখা, এখন পর্যন্ত হয়ে যাওয়া সবগুলো ফ্রি ক্লাসের ফ্রি পরীক্ষা লিংক একসাথে দেওয়া হলো। এই যে দেখো এখানে
এই যে দেখো সবগুলো, এই যে পরিচিতা টেস্ট 1, পরিচিতা টেস্ট 2, আমার পর টেস্ট 1, আমার পর টেস্ট 2, আইসিটি টেস্ট 1, আইসিটি টেস্ট 2। তো এগুলো যদি তুমি পরীক্ষা দিতে চাও জাস্ট লিংকে ক্লিক করো। লিংকে ক্লিক করলে তোমাকে এরকম একটা ফর্মে নিয়ে আসবে। দেখো এটা একটা ফর্ম, অর্থাৎ গুগল ফর্মে তুমি এখানে নিয়ে আসছো। তো তোমার এখানে নাম, মোবাইল নাম্বার, এইচএসসি কত নাম্বার ব্যাচ দাও, দিয়ে তুমি এভাবে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে যখন তুমি সবার শেষে যখন তুমি পরীক্ষাটা সাবমিট করবা, সাথে সাথে তুমি জেনে যাবা তুমি কত মানে হচ্ছে মার্কস পাইছো। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে যে পরীক্ষাগুলো হয়ে গেছে অলরেডি, এখানে প্রায় 14টা পরীক্ষার দেওয়া আছে আইসিটি, বাংলা, ইংলিশ এর উপরে তোমরা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারো। তাছাড়া অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপরও পরীক্ষা আমরা নিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, অ্যাকাউন্টিং এর সাথেই থাকো। অ্যাকাউন্টিং তোমাদের ভালোর জন্য সবকিছু করতে প্রস্তুত। আসসালামু আলাইকুম।